মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমি টিকটিক করে ভালো আছি। আমি অত ভালো নেই। আমি তো অসুস্থ হয়ে পড়েছি ঘুরতে ঘুরতে। এটা জানাই ছিল যে আমি অসুস্থ হয়ে পড়ব। এই টেনশন নিয়েই আমি বাড়ি থেকে বের হয়েছি। তো এত তাড়াতাড়ি যে অসুস্থ হব সেটা বুঝতে পারিনি। একদিন ঘুরতে না ঘুরতেই অসুস্থ হয়ে পড়েছি। তা এখন বাজে হলো গিয়ে 11:55। তো 5 মিনিট আগে ব্লগটা শুরু করাতে গুড মর্নিংটা বলতে পারলাম। আমরা এখন কাটরাতে আছি। আজকে সকালবেলা এসেছি। কটা নাগাদ এসেছি? 7টা না 8টা? 7:30 8টা নাগাদ কাটরাতে এসেছি। কালকে আমরা রাত 12:30 1টার সময় রওনা দিয়েছি পাঞ্জাব থেকে। আর সকাল 7:30 8টার মধ্যে কাটরাতে চলে এসেছি। গাড়ি ভীষণ জোরে চালিয়েছে, খুব জোরে চালিয়েছিল গাড়ি। তারপরে এসে তো এখানে রুম টুম পাচ্ছি না, কারণ 11টার আগে চেক আউট হবে না। 11টার পরে চেক আউট। একটা দুটো করে রুম খালি হচ্ছিল। তারপরে সেগুলো পরিষ্কার করে আমাদের সবাইকে দেওয়া হলো। এখনও 2-1 জন রুম পায়নি। যারা রুম পায়নি তারা চেঁচামেচি করছে। একসাথে অনেক লোক আসলে না অনেক রকমের ঝামেলা হয়। আমাদের রুমের দরকার 8-10টা 12টা। তা যাই হোক, এই তো আমি স্নান টান সেরে এসেছি। এখানে জলের ব্যবস্থাও ভালো না, বাথরুমে গেলেই জল থাকে না। এখানে জল নাকি বহুত মেহেঙ্গা আমাদেরকে বলে দিয়েছে। জামা কাপড় যেন কোনো কিছু না ধুই। তো জামা কাপড় তো আর ধোয়া ঠোয়া হয়নি, এমনি এই স্নান করেছি অল্প একটু জল দিয়ে, কোনো রকমের স্নান সেরে এসেছি। জল বিশাল ঠান্ডা, আর বাইরে কিন্তু গরম লাগে, কিন্তু জল গায়ে দিলে মনে হয় কি যে পাহাড়ি কোনো এলাকায় রয়েছি, আমরা পাহাড়ে আছি সেরকম মনে হয়, কিন্তু বাইরে গরম লাগে। কৃপা জানলা দিয়ে দেখছে হেলিকপ্টার যাচ্ছে বৈষ্ণোদেবীর মন্দিরে। এখান দিয়ে তো আমরা বৈষ্ণোদেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমাদের বের হওয়ার কথা ছিল দুপুরবেলা, কিন্তু আমার শরীরটা খারাপ হওয়াতে আমরা কালকে বের হব। আমাদের প্ল্যান ছিল আজকে আমরা দুপুরবেলা হাঁটা শুরু করব, তারপর কালকে সকালে হোটেলের রুমে এসে বিশ্রাম নেব কালকের দিনটা। কিন্তু আমার শরীরটা খারাপ হওয়াতে প্ল্যানটা ক্যান্সেল করা হলো। এখন মনে হয় কালকে সকালে বের হওয়া হবে। আমাকে বেরোতে বারণ করেছিল, কিন্তু আমি এত কাছে এসে বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করব না, আমার খারাপ লাগবে। তো সেই জন্য আমি বললাম যে যত কষ্টই হোক তাও আমি একটু দেখি চেষ্টা করে। এই অসুস্থ করে হাত পা গুটিয়ে যদি রুমে থাকি তাহলে তো আর দেখাই হলো না। আর এসব জায়গায় তো বারবার আসা হয় না। বর খুব রাগ করেছিল, বলছিল তোমার যেতেই হবে না, তুমি ছেলে মেয়েকে নিয়ে হোটেলে থাকো। কিন্তু আমি বললাম যে আমি এত কাছে এসে আমি না দেখে চলে যাব, আমার মনটা তো সারা জীবন খচখচ করবে যে এরকম আমি যেতে পারিনি, আমার সাথে যারা এসেছিল সবাই গিয়েছে, আমি মাকে দর্শন করতে পারলাম না। আমি জানি না, আমি এখনও জানি না আমি মাকে দর্শন করতে পারবো কি না। যাই হোক, আমি ব্লগটা শুরু করে রাখলাম, তোমাদের সাথে দেখি কতটা কি শেয়ার করতে পারি। আর এখানে আসার পর রান্নার লোক লুচি ছোলা না, আজকে আলুর তরকারি করেছে। লুচি আলুর তরকারি করেছিল, কালকে লুচি ছোলার ডাল ছিল, আজকে লুচি আলুর তরকারি করেছে। আমি এখনও কিছু খাইনি, ওই ওষুধ খেতে হবে তো সেই জন্য এইটুকখানি মুড়ি মুখে দিয়ে তারপরে ওষুধগুলো খেয়েছি। তো ওষুধগুলো খাওয়ার পরে এখন দেখছি একটু ভালো লাগছে, স্নান টান সেরে আসলাম, ওই জন্য ব্লগটা শুরু করলাম। ঘুরতে এসেও তোমাদের সাথে আমার এই অসুস্থ মার্কা ব্লগ শেয়ার করতে হচ্ছে। মানে শরীরের আর কিছু নেই, শরীর আস্তে আস্তে যে আমার কোথায় টেনে নিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, আবার আমাদের প্ল্যানটা চেঞ্জ করা হলো। আমাদের তো প্রথম থেকেই প্ল্যান ছিল যে আজকে সন্ধ্যের সময় আমরা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা হব। তো আমার শরীর খারাপ হওয়াতে আমার বর ভাবছিল যে আগামীকাল সকালবেলা বৈষ্ণোদেবীর মন্দিরে যাবে, কিন্তু পরে সবাই বলল যে দিনের বেলাতে বেশি কষ্ট পাহাড়ি রাস্তায় উঠতে, সেই জন্য রাতের বেলাতেই বৈষ্ণোদেবীর মন্দিরে যেতে। তো এখন আমরা যাচ্ছি রেজিস্ট্রেশন করাতে। আর কৃপা নতুন শু পরেছে, অর্জুন নতুন শু পরেছে, সেটাই কৃপা আর কি ঘুরে দেখাচ্ছিল। আমিও আজকে নতুন জামা পরেছি, মাকে দর্শন করব, তো সেই জন্য নতুন জামা পরলাম। আর মাথার চুলগুলো ভালো করে আঁটো সাঁটো করে বেঁধে নিয়েছি, অনেকটা রাস্তা হাঁটতে হবে। তো
তো দেখো এখন ওই রেজিস্ট্রেশন করার জন্য সেখানে গিয়ে লাইন দেব। আমাদের বাড়ির সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। বর আমাকে শুধু বলছে তোমার যেতে হবে না। আমি বললাম যে দেখো আমি এত কাছাকাছি এসে মাকে দেখবো না, এরকম করে বলো না। আমি যদি যেতে পারি তো পারলাম, আর না পারলে না পারলাম, কিন্তু আমাকে চেষ্টা করতে দাও। আমি হাত পা গুটিয়ে আমি বসে থাকতে পারবো না, সারা জীবন আমার মনের ভিতরে খচখচ করতে থাকবে। আর ওই দেখো ওই যে পাহাড়, ওইখানেই বৈষ্ণোদেবীর মন্দির, ওইখানে হেঁটে যেতে হবে। কৃপা আমাকে বলছে ও মা তুমি পারবে তো? আমার শরীর খারাপ ঠিকই, কিন্তু আমি বৈষ্ণোদেবীর মন্দিরে যাব, সেই জন্য আমার মনে কিন্তু প্রচণ্ড আনন্দ। আমার কি যে ভালো লাগছে, আমি মাকে দর্শন করতে যাব। আর এই দেখো রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেলাম, এবার এটা গলায় ঝোলাতে হবে। এখন আবার একটু হোটেলের রুমে যাব, ওখানে গিয়ে ব্যাগ নিয়ে আসব। ব্যাগের মধ্যে কিছু জরুরি জিনিসপত্র তো রাখতেই হবে, অনেকক্ষণ আমাদের হাঁটতে হবে, তো সেই জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে নিয়ে নেব। একটু ঘোরেন, একটু ঘোরেন। তুমি আমরা তো বাদ করে যাচ্ছি। বলেন বলেন জয় মাতা দি। দুগ্গা দুগ্গা করে আমরা হাঁটা শুরু করে দিলাম। আর আমি সবার একটু ভিডিও করে রাখলাম, কারণ এরপর আমরা সবাই হয়তো আলাদা হয়ে যাব। ওই জন্য আমি প্রথমেই সবার একটু ভিডিও করে রাখলাম, যাতে আমার ব্লগে এগুলো থাকে। এরপর আমরা কে কোথায় ছিটকে যাব সেই জন্য আগে থেকেই আমি ভিডিও করে রেখেছি। দেখো আমার মাথায় কত বুদ্ধি। এই লাঠিগুলোর দাম 10 টাকা 20 টাকা, মানে ওরা যার কাছ থেকে যা নিয়ে পারে, কিন্তু লাস্টে এগুলো আমরা 10 টাকা করেই কিনেছি। আর পরে কিন্তু এই লাঠিগুলো রিটার্ন করলে পয়সা পাওয়া যায় ওই পাহাড় থেকে আসার পরে। আমি মনে হয় এখন অব্দি 2 কিলোমিটার হেঁটে এসছি, এর মধ্যে রাস্তায় বিশ্রাম নিয়েছি 10 বার। এখন একটুখানি ফুটি খাবো, গলা শুধু শুকিয়ে আসে, একটু জল খেয়ে আবার হাঁটবো। ওর বাবা তো খুব তাড়াতাড়ি হাঁটে, আমার বর, ওকে বলেছি তুমি আস্তে আস্তে হাঁটলে হাঁটো, নয়তো আমি ছেলে মেয়েকে নিয়ে আস্তে আস্তে হাঁটছি। কৃপা তাড়াতাড়ি হাঁটতে পারে, ও রোগা পাতলা তো, আমি আর অর্জুন আস্তে আস্তে হাঁটি। তো ওর বাবার লম্বা লম্বা পা দিয়ে সে আমার যা ভাসুরদের সাথে চলে যায়। যদি ছোট ছোট পা ফেলে হেঁটে তারপরে একটু মাঝে মধ্যে বিশ্রাম নেই, তাহলে অসুবিধা হয় না, তাহলে একটু কম অসুবিধা হয়। কিন্তু ওইভাবে দৌড়াতে গেলে বা ওরকম জোরে জোরে যদি হাঁটতে যাই তাহলে আমি অসুস্থ হয়ে পড়ি। ওরে বাবা, ওরা কি লম্বা লম্বা পা ফেলে চলে যায়। চলো, বুঝতেই পারলি না এইভাবে হয়। আর এখান থেকে ওই যে ভিউটা দেখতে পাচ্ছ, লাইট জ্বলছে, ওইটা দেখতে যে কি ভালো লাগে। আমি বৈষ্ণোদেবীর অনেক ব্লগে দেখেছি ওই জায়গাটা, আমার ভীষণ ভালো লাগে। তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে ওখান থেকেই তো আমরা হেঁটে এখানে এসেছি, তো এইটুক যদি হেঁটে আসতে পারি, আস্তে আস্তে বাকি রাস্তাও মায়ের নাম নিয়ে ঠিক উঠে যেতে পারবো। ওটা দেখার পর না মানে হাঁটার একটা মোটিভেশন পাই। এখান থেকে অর্ধকুমারী এখনো 1.5 কিলোমিটারের রাস্তা, অনেকটাই চলে এসেছি। অর্জুনকে প্যারাম্বুলেটারে দিয়ে দিয়েছি, ওর বাবা আছে সাথে, তো রাস্তায় অনেক কিছু খাওয়া হয়েছে।
ভেজ বার্গার, ছোলা, শসা, তারপরে সোডা, ওই লেমন সোডা থাকে না সেটা, আর কলা খাওয়া হয়েছে। আমি শুধু একটুখানি কলা মুখে দিয়েছিলাম, তাও আমার বর একটু খাইয়ে দিয়েছিল। তবে জল খাচ্ছি প্রচুর, জল খাওয়া হয়েছে প্রচুর, আর কোনো কিছু আমি মুখে দিইনি, ওরা খেয়েছে। আর অর্জুনের বাবা অর্জুনের সাথে আছে, যে প্যারাম্বুলেটারে দিয়েছে তো তো সেই জন্য ওই গাড়ির সাথেই আছে, গাড়ির সাথে দৌড়াচ্ছে। কৃপা হাঁপিয়ে গেছে, কৃপা আর পারছে না, তো কৃপার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি, নাহলে আমি হেঁটে হেঁটে চলে যেতে পারতাম। কৃপা বলে মা আমি আর পারছি না, একটু বসো। চল চল মা চল, ব্যাগটা আমি নেব, আমি ক্যারি করব। ওরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। অর্ধেক বাড়িতে গিয়ে আবার ব্লগ করব, এখন আর ব্লগ করছি না, ফাটা দেই আবার। বন্ধুরা অনেক কষ্টে গড়াতে অর্ধকুমারী অবধি এসছি, মনে এইটুকু সান্ত্বনা যে অর্ধকুমারী অবধি আসতে পেরেছি। এখন কটা বাজে দাঁড়াও আমি একটু দেখে বলছি, আমি দেখিনি কটা বাজে, এখন 11:53 বাজে। আমাদের যেতে যেতে এখনো ধরো 5-6 ঘন্টা লাগবে মনে হচ্ছে। ভোর রাতের আগে পুজো দিতে পারবো না। অর্জুন তো এই অর্ধকুমারী অবধি প্যারাম্বুলেটারে আসলো, এখন বলছে হেঁটে হেঁটেই যাবে। তোর বাবাটাই ভালো আছে। এদিকে এদিকে বন্ধুরা অনেক কষ্টে গড়াতে অর্ধকুমারী অবধি এসেছি। দেখুন আমার ভাগ্নের কি অবস্থা করে দিয়েছে তার বউ, কান্দে একটা বাচ্চা দিতে, কাঁধে 5 কেজি ব্যাগ, তারপরে আমার ওই বাচ্চার সঙ্গে ফ্লাক্সও আছে, দেখুন ফ্লাক্সও আছে। যেখানে নিজেদের বডি নিয়ে উঠতে কষ্ট, সেখানে এই মাল সামান উইথ বাচ্চা নিয়ে উঠছে, সবই ভাগ্যের লেখা। এখানে আসার পর আর ঘোড়া টোড়া কিছু পাওয়া যায় না, বুঝতে পারছো? এখান থেকে এখন পায়ে হাঁটা, আর এরপর সমতল রাস্তা পড়বে। চড়াই রাস্তা প্রায় মনে হয় শেষ হয়ে এসছে, আর এই ঘোড়ার জন্য হাঁটা যায় না জানো তো, এত ঘোড়া। ও মা। বন্ধুরা মাঝখানে আমি অনেকক্ষণ সময় ব্লগ করতে পারিনি, মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে, সেগুলো কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেগুলো তোমরা পরে আমার মুখে শুনতে পারবে। আমার কাছে কোনো মোবাইল ছিল না, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। আমরা কিন্তু মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওইসব ঘটনা বলতে গিয়ে আজকের ব্লগটা আমার বড় হয়ে গেছে। যাদের গল্প শুনতে ভালো লাগবে তারা আজকে আমার ব্লগটা দেখো, আর যাদের শুনতে ভালো লাগবে না তারা দেখো না। আর ওই দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে। বাবা, ও বাবা, বাবু আজকে তো হাঁটলো, গোড়ায় তো একটু রাস্তা। আমি অর্জুন মা তুমি চারজন মিলে মাসাজ নেব। আসো বাবা, আমরা যাওয়ার সময় মাসাজ নেব। চলো বাবা, ওখানে অনেক আছে, আসো ঘোড়ায় করে নেমে যাবো। চলো। তুমি একটু তাকাও, তোমার তো দেখাই যাচ্ছে না। চলো। অর্জুনের শ্বাসকষ্ট হচ্ছে, ও আর হাঁটতে পারছে না, কষ্ট হয়ে যাচ্ছে। আর আমার সাথে তো আমার ভাগ্নেকে দেখতে পেয়েছো, সেই সময় আমার বর হাসির জন্য ভালো করে কথাগুলো বলতেই পারেনি। আমার ভাগ্নের মেয়েকে দেখো ওইভাবে কাঁধে করে নিচ থেকে উপরে তুললো এতটা রাস্তা, আর সাথে আবার ছিল একটা কালো বড় ব্যাগ, তারপরে ওই মেয়ের ওয়াটার পট, ওই ব্যাগটার অনেক ওয়েট ছিল, তো লাস্টে ও মনে হয় ওই ব্যাগটা ওর শাশুড়ি মাকে দিয়ে দিয়েছে। আর আমার ভাগ্নেকে এই অবস্থায় রেখে আমার ভাগ্নের বউ আগে চলে গেছে, আর ওর মাও আগে চলে গেছে। বেচারাকে এইভাবে রেখে সবাই আগে চলে গেছে, সেই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম, যেটাকে আর কি কষ্টের হাসি বলে, সেই
হাসিই আমরা হাসছিলাম, ওকে উৎসাহও দিচ্ছিলাম হাঁটার জন্য, মজাও করছিলাম। ওকে দেখে খুব কষ্ট হচ্ছিল। এই জায়গায় মেয়েটাকে কি করে কাঁধে করে মায়ের কাছে আসলো। ভগবান ওদেরকে ভালো রাখুক। আর এরপর থেকে কোনো কিছু ভিডিও করতে পারবো না। এখন মোবাইল, ব্যাগ এগুলো সব লকারে জমা দিয়ে মায়ের মন্দিরে ঢুকে পড়বো। বন্ধুরা এখন 4:45 বাজে। আমরা মনে হয় ঠিক 5টার সময় মায়ের মন্দিরে ঢুকেছি, বা 4:45 নাগাদ এরকম হবে। সময় সম্পর্কে কোনো জ্ঞান নেই, মোবাইলের সাথে কোনো যোগাযোগ নেই। তো তারপরে মাকে দর্শন করে এই দেখো এখনও হেঁটে যাচ্ছি। এই জায়গাটা এখনও অনেকটা চড়াই রাস্তা। তো দেখি ঘোড়া বা ওই কি বলে পালকি কিছু যদি পাই তাতে উঠে যাব। আর পাচ্ছি না, আমার ছেলে মেয়েও পাচ্ছে না, আমার বর আমরা কেউ পারছি না, আর হেঁটে যেতে পারবো না। এবার কোনো কিছুর একটা সাহায্য নিতেই হবে। এখন 3:30 বাজে। আমরা হোটেলের রুমে এসেছি 9:30 10টা নাগাদ। এসে তারপরে ফ্রেশ হয়ে কোনো রকমে দুটো খেয়ে ছেলে মেয়েকে নিয়ে তারপরে তো ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমি ঘুমাতে পারিনি, আমি 1.5-2 ঘন্টা শুধু ঘুমাতে পেরেছি। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল, ঘুম আসলো না। আর শারীরিকভাবে এতটা অসুস্থ, মানে গা হাত পা প্রচণ্ড ব্যথা, তো না পাচ্ছি বসতে, না পাচ্ছি উঠতে, না পাচ্ছি দাঁড়াতে, আর হাঁটা তো দূর কি বাদ, পা ফেলতে পারছি না মাটিতে। মানে আমাকে যদি এখন কেউ ওই হাতটাও একটু ধরে না, আমার ব্যথা লাগছে। কৃপা অর্জুনেরও সেম ওই অবস্থা। কথাও দেখো জড়িয়ে যাচ্ছে, কথাও ঠিক করে বলতে পারছি না। তো ওই শারীরিক একটা মানে হচ্ছে, তো যন্ত্রণা হচ্ছে তো গা হাত পায়ে, ওই জন্য ঘুমাতে পারিনি। ভাবছিলাম তো যে আমি অনেকক্ষণ ঘুমাবো, কিন্তু ঘুম হয়নি। কালকে রাতে ভয়ানক অভিজ্ঞতা হয়েছে আমার। হাঁপিয়ে যাচ্ছে, কীভাবে কি বলবো, কোথা থেকে শুরু করব, কি বলবো তোমাদের। একটু তো কোনো রকম ভিডিও করে রেখে দিয়েছি। ভিডিও করার মতো মনের জোর শক্তি কিচ্ছু ছিল না, কিন্তু যেহেতু ব্লগ করি তোমাদেরকে তো বলতে হবেই, দেখাতে তো হবে কিছু একটু। অর্জুন তো মাঝখানে কিছুটা সময় প্যারাম্বুলেটারে উঠলো, তো ওরা যতটা বলেছিল নিয়ে যাবে ততটা নিয়ে যায়নি, ছেড়ে দিয়েছে। এরকমই হয় এখানে, ওদের সাথে কে ঝগড়া করবে, কে তর্ক করবে, ওরা এরকমই করে। ওরা যা বলবে যে এই অবধি নিয়ে যাব, সেই অবধি নেবে না, মাঝখানে ছেড়ে দেবে। তারপরে অর্ধকুমারী আসার পর কিছুটা হাঁটার পরে কৃপার অর্জুনকে একটা ঘোড়া ম্যানেজ করে দিলাম। ওখান থেকে কিন্তু ঘোড়া পাওয়া যায় না, কিন্তু কপালের জোরে একটা ঘোড়া ওর বাবা ওদের জন্য জোগাড় করতে পেরেছে। তারপরে ছেলে মেয়ে দুটো তো ঘোড়ায় করে চলে গেল, আর তার সাথে ওর বাবাও ছুটতে গেল। বাচ্চাদেরকে তো ওইভাবে ছেড়ে দেওয়া যায় না, কিন্তু ওর বাবা ওদের সাথে বেশিক্ষণ সময় ছুটতে পারেনি। কিভাবে ছুটবে, ওইভাবে কি সম্ভব নাকি? ঘোড়ার সাথে মানুষ কি দৌড়ে পারে নাকি? তারপর আবার এরকম পাহাড়ি রাস্তায়, তো ওই যে অর্ধকুমারীর পরে 3 থেকে 4 কিলোমিটার রাস্তা হলো পুরো চড়াই রাস্তা। ভুলভাল ইনফরমেশন দেয় লোক কিন্তু প্রচণ্ড। আমি যেটা বলছি সেটাই তোমরা ভালো করে শুনে রাখো। আমরা জানি অর্ধকুমারীর পর রাস্তা ভালো, আমি তোমাদেরকে ব্লগেও সেটা বলেছিলাম। অর্ধকুমারীর পর 3-4 কিলোমিটার যে রাস্তা রয়েছে, মারাত্মক খারাপ রাস্তা, চড়াই, শুধু চড়াই আর চড়াই। পাহাড়ের বাঘ যেন আর শেষ হয় না। তারপর তো ওরা 3 জন তো চলে গেল, আমি আর আমার ভাগ্নে ওর বাচ্চা মেয়েটাকে নিয়ে রয়েছে। এই আমরা 3 জন গড়াতে এসছি ওই 3-4 কিলোমিটার রাস্তা। সে যে কি কষ্ট, 2বার করে ওই সিঁড়ি দিয়ে উঠে এসছি। সিঁড়ি দিয়ে কখনো উঠবে না, সিঁড়ি দিয়ে উঠলে রাস্তা অল্প কিছুটা কম হয়, কিন্তু তাতে কষ্ট বেশি হয়। আস্তে আস্তে টুকটুক করে হেঁটে আসাই ভালো। পরে আমার ভাগ্নে আবার বলছিল আমি চলো সিঁড়ি দিয়ে উঠি,
200-র বেশি সিঁড়ি ছিল। আমি বলছি না রে, আমি আর পারবো না সিঁড়ি ভাঙতে, তুই যা, আমি হেঁটে হেঁটেই যাবো আস্তে আস্তে। তো আমার ভাগ্নের সিঁড়ি দিয়ে উঠে চলে গেছে ওর মেয়েটাকে নিয়ে, আর আমি হেঁটে হেঁটে এসেছি। সেই সময় হয়তো রাত 1:30-2 বাজে এরকম হবে। আমার কাছে ওই মুহূর্তে কোনো কিচ্ছু ছিল না, না জল ছিল, না মোবাইল ছিল, না কোনো খাবার ছিল, না আমার সাথে আমার ফ্যামিলির লোক ছিল। আমি পুরো একা, শুধু ওই লাঠি ছিল, 4খানা লাঠি, তাও আবার কৃপা অর্জুন ঘোড়ার পিঠে উঠে গেছে, ওদের লাঠিগুলো আমার কাছে ছিল, আরেকটা এক্সট্রা যে কাল লাঠি ছিল বুঝলাম না। 4টে লাঠি নিয়ে আমি হাঁটছি। অনেকে দেখে আমাকে জিজ্ঞেস করছে 4 লাঠি কি? হ্যাঁ 4 লাঠি। তারপর বললাম যে এই আমাকে দেখে সবার খুব দয়া মায়া হচ্ছিল, আমি হাঁটতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল। বসতে বসতে প্রথমে তো বসা দিয়ে শুরু করেছি, তারপর তো আমি রাস্তায় শুয়েই পড়েছি। বসার অনেক জায়গা আছে তো, ওখানে প্রচুর মানুষ শুয়েছিল। আমি তো তারপরে শুয়ে পড়েছি, কারণ তখন চোখে ঘুম ছিল, পেটে খিদে ছিল, কিচ্ছু খাওয়া হয়নি তো আমার। আমি দুপুরে একটুখানি ভাত খেয়েছিলাম, আমার তো শরীর ভালো ছিল না, আমার বদহজম হয়ে গিয়েছিল, তো সেই জন্য একটুখানি মাত্র ভাত খেয়েছি দুপুরে ভয়ে ভয়ে। গলা তো শুকিয়ে যায়, 2 পা হাঁটলেই গলা শুকিয়ে যায়। রাস্তায় জলের ব্যবস্থা থাকে, তাও কিছুটা হাঁটার পর। তো ওই যে রাস্তায় যে কল ছিল সেখান থেকে জল নিয়ে নিয়ে খেয়েছি হাতে করে। ওই জায়গাটাতে জানো তো সেরকম একটা কিন্তু খাবারের দোকানও থাকে না। ওই অর্ধকুমারীর ওদিকে বেশি বেশি দোকান, ওই অবধি। অর্ধকুমারীর পর কিন্তু জলের দোকান, খাবারের দোকান অ্যাভেলেবেল না, অনেকটা হাঁটতে হয়। তারপর হয়তো ছোট্ট হয়তো 1-2 দোকান থাকলে থাকতে পারে। তো ভাগ্নে তো ওই সিঁড়ি দিয়ে উঠে চলে গেল, আমি অনেকটা সময় তারপর একা একা হাঁটলাম। তারপর দেখি আমার ভাগ্নে আমার জন্য ওয়েট করছে, ওই সিঁড়ি দিয়ে নেমে ওইখানে ওই বসার জায়গায় বসে ও আমার জন্য ওয়েট করছে। তারপরে ওই আমায় ডাকলো, আমি দাঁড়াও, আমি তো হেঁটেই যাচ্ছিলাম। তারপরে আবার ওর সাথে একসাথে হলাম। যেমন ওর কষ্ট হয়েছে, আর আমার কথা কি বলবো। তারপর আমি মাকে শুধু ডাকছে, মা আমি মনে হয় আর তোমাকে দর্শন করতে পারবো না। আমি বলি কি, আমার ভাগ্নেকে বলছি, আমি বলি আমি মনে হয় আর দর্শন করতে পারবো না রে খোকন, আমি এখানে শুয়ে থাকি, আমি একটু ঘুমাই, আমি সকালবেলা মায়ের পুজো দেব, আমি সকাল 6টার সময় যাব। এখান দিয়ে মনে হয় আর খুব বেশি দূর নেই। মানুষ বলছে, মানে অনেকেই জিজ্ঞাসা করেছে, অনেকেই বলছে যে বহুত রাস্তা, বহুত রাস্তা, কি বহুত চড়াই রাস্তা। হ্যাঁ, আবার কেউ কেউ বলছে माता दी की नाम से आगे बढ़ो, थोड़ा सा रेस्ट लो, এইসব বলছে এক একজন। তারপর ছেলে মেয়ে দুটোকে মায়ের উপরে ছেড়ে দিলাম। ওদের সাথে তো কোনো যোগাযোগ করতে পারছি না, ওখানে তো নেটওয়ার্ক কাজ করে না, আর আমার কাছে মোবাইলও ছিল না সেই মুহূর্তে। ওই কিপার ব্যাগের মধ্যে মোবাইল ছিল, ওরা দুজন চলে গেছে। মাকে বলছি, মা আমার ছেলে মেয়ে দুটোকে দেখো, তোমাকে দর্শন করতে এসেছি, খারাপ কোনো কিছু যেন মা হয় না। তারপরে মাকে বললাম যে মা দেখো, আমি তো ঘোড়ার পিঠেও যেতে পারতাম, কিন্তু আমার খুব ইচ্ছে যে আমি হেঁটে তোমাকে দর্শন করব, তোমার বাড়িতে যাব। আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটাকে তুমি লাঘব করো, আমি আর সহ্য করতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। মা আমি যেন দেখতে পাচ্ছি মা আমার সামনে হাঁটছে, আমি সেই যেন দেখতে পাচ্ছি যে লাল শাড়ি পরা মা আগে আগে হাঁটছে আর আমার দিকে তাকিয়ে হাসছে, হ্যাঁ, যে তুই আয়, হাত বাড়িয়ে দিচ্ছে। আমি যেন তখন একটা ঘোরের মধ্যে ছিলাম, এত কষ্ট হয়েছে না, আমি তখন একটা ঘোরের মধ্যে ছিলাম। মাকে বলছি, মা আমি তো তোমার সন্তান, আমার কষ্টের কথা আমি তোমাকে ছাড়া কাকে বলবো। তুমি হয়তো ভাববে যে এই মেয়েটা এইটুকু কষ্ট করতে পারছে না, কিন্তু তুমি আমার মা, আমি তোমাকে ছাড়া আমার এই কষ্টের কথা আমি কাকে বলবো, আমার সত্যি কষ্ট হচ্ছে মা। ওই সময়টাতে আমরা সবাই আলাদা হয়ে গেছি, আমাদের ফ্যামিলির সবাই, মানে আমি আলাদা, আমার বর আলাদা হয়ে গেছে, আমার ছেলে মেয়ে দুটো আলাদা হয়ে গেছে। আর আমি শুধু মাকে ডাকছি যে মা এখন তুমি আমাদের ভরসা, তুমি রক্ষা করো মা। এই কথা তো মনে মনে শুধু আওড়াচ্ছি, বলছি,
আর একটু একটু করে হাঁটছি, বসে পড়ছি, আবার হাঁটছি, আবার বসে পড়ছি, জল খাচ্ছি। এইভাবে করে ওই অর্ধকুমারীর পরে 3-4 কিলোমিটার হেঁটে এসছি। ওই রাস্তাটাই খারাপ, ওইটাই খুব কষ্টের রাস্তা। তারপরে ওই খাড়া রাস্তাটা যখন প্রায় শেষ হয়ে আসছে, তখন দেখি কি আমার বর দৌড়তে দৌড়তে ওই দিক দিয়ে আসছে। হ্যাঁ, ওকে দেখে তো তারপরে একটু যেন প্রাণে মানে একটু প্রাণটা ফিরে পেলাম। আমার ভাগ্নেও আমার বরকে দেখে খুব খুশি, ও বেচারাও তো একা পড়ে গেছে। হ্যাঁ, আমি মহিলা মানুষ, আমি তো একটু পর পর কেলিয়ে পড়ছি। ওর মেয়েকে দেখবে না আমাকে দেখবে। তারপরে কিছুটা হাঁটার পর গিয়ে দেখি ওই একটা ওই রকম ওই বসার তো অনেক জায়গা, তো সেইখানে কৃপা অর্জুন শুয়ে আছে। ওদের ব্যাগে জামা কাপড় ছিল, তো সেগুলো পেতে শুয়ে আছে। ওদেরকে অনেক আগেই ঘোড়া ওখানে নামিয়ে দিয়েছিল, ওর বাবা ওদেরকে ধরতে পারেনি। ওর বাবা তো পেছনে পড়ে গেছে, ওর বাবা একটা ঘোড়া নিয়ে তারপরে ওদের কাছে পৌঁছে গেছে। তো ওদেরকে আগে নামিয়ে দিয়েছে। ওখানটা যাওয়ার পর ওদের খুব শীত করছিল, তারপর সোয়েটার পোয়েটার পরে ওরা 2 ভাই বোন একা একা ওইখানটায় শুয়ে রয়েছে। তখন রাত 2-3টে বাজে। আমার ছেলে মেয়ে দুটো ওইরকম রাস্তা ওইভাবে একা ছিল। রাস্তায় সেরকম খারাপ লোক থাকে না, সেটা ঠিকই, কিন্তু তাও একটা তো ভয় থাকে। রাস্তায় সেই সময় কিন্তু অত লোকজনও ছিল না। দিনের বেলায় প্রচুর লোক থাকে, কিন্তু ওই সময় কিন্তু অত লোকজনও ছিল না। ছেলে মেয়ে দুটো ওইখানে ছিল ওই ওই জায়গাটাতে। তারপরে তো আমি গড়াতে গড়াতে ওদের কাছে গেলাম, গিয়ে ওই একটা আমেত্তি ছিল আমার ব্যাগে, পিপার ব্যাগে, সেই আমেত্তিটা খেয়ে জল খেলাম। আমার খুব খিদে পেয়েছিল, ঘুম পেয়েছিল সেই সময়। হ্যাঁ, তারপর ওইটা খেয়ে তারপরে আবার হাঁটা শুরু করলাম। তখন বেশিরভাগ রাস্তা ছিল প্লেন রাস্তা ছিল। তখন ওই কিছুটা হাঁটার পরে মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছি। আমি মনে হয় ভিডিও করেছিলাম। তো ওই প্লেন রাস্তাও 3-4 কিলোমিটার, চড়াই রাস্তাও 3-4 কিলোমিটার, প্লেন যে রাস্তাটা আছে সেটাও 3-4 কিলোমিটার। ছেলে মেয়ে তাও বলছে যে আর হাঁটতে পারছি না। আর অর্জুনের তো শ্বাসকষ্ট আছে, অর্জুন একটুখানি হাঁটার পরে দেখছি ওর বারবার শ্বাসকষ্ট হচ্ছে। ওকে ইনহেলার দিচ্ছি, কর্পূরের গন্ধ নিচ্ছে, কর্পূরের গন্ধ আমিও নিয়েছি। অর্জুন শুধু কাশি দিচ্ছে, ও আর পাচ্ছে না, ওর দিকে আমি আর তাকাতে পাচ্ছি না। তাও বলছি বাবা পারবি বাবা, একটু হাঁট চেষ্টা কর। সবার শারীরিক শক্তি বলো, ইমিউনিটি পাওয়ার বলো, এক হয় না। সবাই সব কিছু কি পারে? আর্মিরা যেভাবে আমাদের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, সেটা কজন পারবে বলো তো? তো ওই রকমই বুঝতে হয়। অনেকে তুলনা করে, আমি পারলে তুমি পারবে না কেন, এটা হয় না। তারপর তো মাকে দর্শন করে ঘোড়া নিয়ে চলে আসলাম। আমি যেন আর ঘোড়ার কাছে যেতে পারছি না। মাকে দর্শন করার পরও কতটা রাস্তা আবার হেঁটে আসতে হয়েছে। ওই যে যেখানে ঘোড়া থাকে আমি যে সেইখানে যাব, সেইটুকু আমি যেতে পারছি না। আমার পা যেন আর চলছে না। আর মাকে তো ভালো করে দর্শন করতে দেয় না। যত বড় বড় মন্দির আছে ঠাকুরকে ভালো করে দর্শন করতে দেয় না। তাই অনেকে বলছিল যে 24 ঘন্টা ধরে খাটাখাটুনি করে মাকে 24 সেকেন্ডও দেখতে দিল না। মাকে শুধু 2 সেকেন্ডের জন্য দর্শন করতে দেবে, মাত্র 2 সেকেন্ড। একটা শ্বেত এই পাথরের একটা এরকম একটা স্লপিং মতো করা, মনে হলো মাথার উপরে কোনো ছাদ নেই, একটুখানি ছোট জায়গা। হ্যাঁ, গুহার মধ্যে তো অবশ্যই গুহা দিয়ে যেতে হয়, কিন্তু মেন যে মায়ের মন্দির, মায়ের যে ওই 3খানা পাথরের যে মূর্তি রয়েছে, মূর্তি ঠিক না, শিলাখণ্ড 3টে, তো সেটা রয়েছে খোলা আকাশের নিচে একটুখানি জায়গার মধ্যে। জাস্ট শুধু কপালটা ঠেকাতে দেবে, কপালটা ঠেকাতে যে 2 সেকেন্ড লাগে, সেইটুকুই। এরকম শুধু কপালটা ঠেকাও, ব্যাস বেরিয়ে আসো। দাঁড়াতেই দেবে না। হাত জোর করে যে একটু মার কাছে মনের কথা বলবো, সেসব কিচ্ছু হবে না। আমি সিঁড়ি দিয়ে নামার পরে আমি তারপরে ওই কোনায় দাঁড়িয়ে দূর থেকে মার কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছি।
কি করবো, ওখানে তো আর দাঁড়াতে দিচ্ছে না। যাই হোক বন্ধুরা, আমি যে মার কাছে পৌঁছতে পেরেছি সেটা সম্পূর্ণ আমার মনের জোরে আর মায়ের আশীর্বাদে পৌঁছতে পেরেছি। আমার মা যদি আমাকে সাহায্য না করতো আমি যেতে পারতাম না। আমি এই কথা বলবো না যে আমি শারীরিক জোরে আমার শরীরের শক্তিতে আমি পৌঁছতে পেরেছি, সেটা আমি বলবো না। আমার এত শক্তি নেই গায়ে, ওই পাহাড়ি রাস্তা ভেঙে মার কাছে যাওয়ার মতো শক্তি নেই। আমি সম্পূর্ণ ওখানে গিয়েছি আমার মনের জোরে। তোমরা যারা হাঁটতে না পারো তারা কিন্তু প্রথম থেকেই ঘোড়া নেবে, পথের মাঝখানে গেলে কিন্তু আর ঘোড়া পাবে না। আমি ওই যে বললাম না, ওই রাস্তায় যাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি যদি এখন ঘোড়া পেতাম আমি তাহলে উঠে পড়তাম, কিন্তু ওইখানে যাওয়ার পর না ঘোড়া পাওয়া যায় না। তখন ঘোড়া ওই উপরের দিক দিয়ে সব নিচের দিকে নামে। ঘোড়া নিতে হলে প্রথম দিক দিয়ে ঘোড়া নিতে হয়। আর ছোট বাচ্চাদের জন্য প্যারাম্বুলেটর থাকে আর ঘোড়া, এই দুটোই শুধু অপশন রয়েছে। আর তো হেলিকপ্টার রয়েছে, যাদের সামর্থ্য আছে তারা হেলিকপ্টারে চলে যায়। আর কি জানি, এছাড়া আর কোনো অপশন নেই। ঘোড়া প্যারাম্বুলেটর ছাড়া আর কোনো অপশন নেই। না, পালকি যায়, ওই পালকিগুলো আছে না 4 জন মিলে যে নিয়ে যায়, ওই যে চেয়ারের মতো থাকে, সেগুলো যায়। কিন্তু সেগুলোর ভাড়া আমার মনে হয় অত্যাধিক ভাড়া নেয়, কারণ ওটা 4 জন মিলে ক্যারি করে। তো এই যে দেখো আমরা ঘোড়াতে করে এসছি, 1600 টাকা করে নিয়েছে, 1600 না জানি 1650 করে নিয়েছে পার হেড। আমরা তো 4 জন 4টে ঘোড়ায় এসছি। আমি বাড়ি থেকেই খুব চিন্তা করছিলাম যে আমি পারবো না, আমাকে নিয়ে সবাই খুব চিন্তা করছিল। আমার বর, আমার ছেলে মেয়ে খুব চিন্তা করছিল, আমার ননদরা, ওরা সবাই বলছিল যে তুমি পারবে না, তোমার খুব কষ্ট হবে, তুমি পারবে না। মন্দিরে যাওয়ার পরে মনে হলো যেন মা আমার দিকে তাকিয়ে শুধু হাসছে আর বলছে, দেখ তোকে আমি ঠিক টানতে টানতে নিয়ে এসছি। তো বন্ধুরা, আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে। আমি এমনি তো ভালো করে এখন আর কথা বলতে পারি না, তার উপরে পরপর জার্নি, পরপর খাটনিগুলো পড়ছে, তো সেই জন্য আরও কষ্ট হচ্ছে কথা বলতে। তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি এইভাবে কথা বলতে চাই না, আমি ভালো করে ব্লগ করতে চাই, ভালোভাবে কথা বলতে চাই, কিন্তু আমি দেখো কিভাবে হাঁপাচ্ছি। বসে বসে কথা বলছি, তাও দেখো কিভাবে হাঁপাচ্ছি। ব্লগ শেষ এখন, আজকে হয়তো আর ব্লগ করা হবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।